আলাইকুম। আজকের তাজা খবরে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে ল্যাপটপ আছে। তো আজকে আমি যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত বাংলাদেশ ইস্যু। তো এই ইস্যুতে আজকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্যার কিছু কথা বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন, তো উনি বলেছেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক, এবং এটার ব্যাপারে উনি গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিংয়ের রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে বাংলাদেশের নামটা বলা একেবারেই উচিত হয়নি। আচ্ছা, তো উনি আজকে গিয়েছিলেন, মানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্যার গিয়েছিলেন আজকে গণ অভ্যুত্থানে নিহত রিকশা চালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার জন্য, এবং তখন উনি এই বিষয়ে কথা বলেন। আচ্ছা, এই রাজনাথ সিংয়ের বক্তব্যকে কেন্দ্র করে আরও কে কি, মানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে কেন্দ্র করে আরও কে কি বললেন সেটা আসছি আমি। আসলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে তাদের যে আর্মি বা যারা আছেন তাদেরকে প্রস্তুত থাকতে। আসলে তাদেরকে কেন প্রস্তুত থাকতে উনি বলেছেন, এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না। সীমান্তেও সীমান্তেও আপনার পাহারা অনেক বাড়াতে বলেছেন, এবং ওনাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন, ওনাদের আর্মিদেরকে, মানে ওনাদের যারা আছেন, যারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োজিত আছেন, ওনাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। কিন্তু এই প্রস্তুত থাকাটা কি উদ্দেশ্যে, তো সেটা নিয়েই এখন যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাখাওয়াত স্যার, যিনি এখন পাট ও বস্ত্র পাট উপদেষ্টা যাকে বানানো হয়েছে। হ্যাঁ, তো উনি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। আগে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আপনারা জানেন। তো আমরা একটু আলোচনা করব সাখাওয়াত স্যার এখানে এইটার উপরে কি বলছে। সাখাওয়াত স্যার যেটা বলছেন যে ইন্ডিয়া বাংলাদেশকে অ্যাটাক করবে, এই উদ্দেশ্যে প্রস্তুত থাকতে বলেছে, এইটার সাথে উনি একমত না। কারণ ইন্ডিয়া যদি এরকম কিছু একটা করে তাহলে ইন্ডিয়া পুরোপুরি দোষী সাব্যস্ত হয়ে যাবে। উনি বলছেন যে ইন্ডিয়া এত ইনম্যাচিউর হবে না যে বাংলাদেশকে অ্যাটাক করবে। হ্যাঁ, এখন উনি এটা কি মনে করে বলেছেন এইটাই দেখার বিষয়। উনি আরেকটা কথা বলছেন যে ইন্ডিয়া এখানে বাংলাদেশের সাথে কন্টেস্ট করবে, এটার তো প্রশ্নই আসে না। কারণ ইন্ডিয়া নিজেদেরকে বিশ্বে একটা পরাশক্তি হিসেবে দেখাতে চায়, একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখাতে চায়। ইন্ডিয়ার মূলত কন্টেস্টটা হচ্ছে চায়নার সাথে। ইন্ডিয়া বাংলাদেশের ওপর কেন আক্রমণ করতে যাবে? উনি আরও বলছেন ইভেন পাকিস্তানকেও ওনাদের মানে ইন্ডিয়া নিজেদের প্রতিযোগী ভাবে না। তো ওনাদের যদি কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটবে অদূর ভবিষ্যতে, সেটা চায়নার সাথে করতে পারে, নট বাংলা। তো উপদেষ্টা আমাদের সাখাওয়াত স্যার আর একটা কথা বলছেন যে তারা যদি শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে অ্যাটাক করার চিন্তা করে, তাহলে বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াই বেশি ক্ষতিগ্রস্ত হবে। উনি সাখাওয়াত স্যার ধারণা করছে যেটা, যে আসলে উনি ওনার সৈন্যবাহিনীকে অ্যালার্ট থাকতে বলেছে এই কারণে, যেহেতু ইউরোপে যুদ্ধ হচ্ছে, তারপর রাশিয়ার অবস্থাও অত ভালো না, এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হচ্ছে। তো সব দিক থেকে মিলিয়ে, মানে সব কিছু মিলিয়ে উনি ওনার সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন, যেন যে কোনো ধরনের প্রবলেম যে কোনো দিক থেকে আসলে ওনারা সেটা যাতে প্রতিহত। তবে উনি
আরেকটা কথা বলেছেন যে বর্ডারে ধরেন বিএসএফ এর সাথে বিজিবির একটা অ্যাক্টিভিটি বাড়তে পারে, গোলাগুলি হতে পারে, সেটা উত্তেজনা বাড়তে পারে, সেটা হতে পারে, বাট সেটা এমন না যে সেটা যুদ্ধ পর্যন্ত গড়াবে। সীমান্তে বিজিবিকে কঠোর হতে বললেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তো উনি আরও কি বললেন সেটা বলছি। সেটা উনি বলছেন যেটা সীমান্তে ফেলানির মতো আর উনি আরও বিজেপিকে বলেছেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন। আজকে শনিবার 7 সেপ্টেম্বর বিজিবির সদর দপ্তর পিলখানায় উনি বিজিবির উপর পর্যায়ে যারা আছেন তাদের সাথে বৈঠককালে এই কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির মূল দায়িত্ব সীমান্তে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আর চোরাচালান প্রতিরোধ করা। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে এই কথা বলে। তো এখানে উল্লেখ করা যাচ্ছে যে বাংলাদেশের নিজস্ব বিরোধের ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী আচরণের জন্য বাংলাদেশে ভারত বিদ্বেষী ইস্যুটা অনেক বেশি জোরালো হচ্ছে। ক্ষমতার পালাবদল, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া, আকস্মিক বন্যা, আর এই যে বক্তব্য ভারতের, তো সব কিছু মিলিয়ে সিচুয়েশনটা একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছে। মোটামুটি দেখুন, শীতল সময়ে পার করা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের তার সেনাবাহিনীকে নির্দেশ দিলেন বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য, এবং এই নির্দেশনাটা এমন সময় আসলো যখন শীর্ষ নেতা শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের, আওয়ামী লীগের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়ে যাচ্ছে। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এই বক্তব্য বাংলাদেশের বর্তমান নেতৃত্বে যারা আছেন তাদের একেবারেই পছন্দ হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান, এবং ভারতে চলে যাওয়াটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই বিচক্ষণতার সাথে দেখেন এবং একটা জরুরি বৈঠকও ডাকেন। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন শেখ হাসিনা। তো শেখ হাসিনা তার আমলে ভারতের সাথে বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় চুক্তিও হয়েছে। এছাড়া উদ্যোগ নিয়েছিলেন বেশ কিছু বড় বড় প্রকল্পের, এবং যখন শেখ হাসিনার পতন হয় তখন ভারত বেশ চিন্তায় পড়ে যায় এসব প্রকল্প নিয়ে। তবে এখন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যটা এমন একটা সময়ে এসেছে যখন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের পিটিআইকে একটা জানান দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করবেন। ডক্টর ইউনুস বলেন যে শেখ হাসিনা ভারতে থাকায় আমরা কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বরঞ্চ তাকে আমরা বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে। তিনি সেই ভারতেই রয়েছেন, আবার সেখান থেকে মাঝে মাঝে কথা বলছেন। এইটা আমাদের বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করছে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই কথাটা বলেন।
তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা সব কিছু ভুলে যেতাম এবং মানুষও এটা ভুলে যেত। তিনি যদি চুপ থাকতেন এবং নিজের জগতে থাকতেন তাহলে মানুষ একসময় সব কিছু, তিনি ভারতে বসে কথা বলছেন এবং সেখানে বসে দিক নির্দেশনা দিচ্ছেন, যেটা বাংলাদেশের এখানের কেউই পছন্দ করছে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা সম্পর্কে এই কথাটাই বলেন। আর হচ্ছে এখন দেখা যাক দুই দেশের মধ্যে শীতল অবস্থা আমাদের এই কূটনৈতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়। তো আমরা সবাই চাই ভারতও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমার নিজস্ব বক্তব্য। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা ভারতের সাথে সুন্দরভাবে থাকি, ভারতও আমাদের সাথে সুন্দরভাবে থাকুক। আর এই সমস্যা, যুদ্ধ, এগুলো নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে যুদ্ধ এগুলো না হওয়াই ভালো, তাই না? তো আমরা বাঙালি শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই, আমরা কোনো ঝুট ঝামেলা চাই না। এমনিতেই অনেক রক্ত ঝরে গেছে, আর চাই না কোনো ঝামেলা। তো আসুন কিভাবে শান্তিতে থাকা যায় সেই চিন্তা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। ও আরেকটা কথা, আমার এই কথাগুলো, বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মিমির রান্নাঘর, হ্যাঁ, ওখানে আমি রান্না করি, আবার নিউজ প্রেজেন্ট করি, আবার অনেক কিছু শিখাই। মানে শেখানোর ভিডিওগুলো আমি এখনও ছাড়িনি, আস্তে আস্তে সব ছেড়ে দেবো, ঠিক আছে? তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় আপনাদের সাথে এভাবে প্রতিদিন আপনাদের কাছে আসতে পারি, হ্যাঁ, একটু সময় নিয়ে, হ্যাঁ। তো আর যে বিষয়গুলো, যে ইস্যুগুলো আমার ভালো লাগে বা যেগুলো মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, হ্যাঁ, তো সেই ইস্যুগুলো ইনশাল্লাহ শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকলো। আর আমাদের দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসুক, আমরা যেন মনুষ্যত্ব হারিয়ে অমানুষের পর্যায়ে না যাই। হ্যাঁ, আপনারা জানেন কালকে বা পরশুর ঘটনা আমি ঠিক জানি না, আমি ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, একটা ছেলে আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে, হ্যাঁ, আমাদের নবীজির ব্যাপারে কটূক্তি করেছে, এজন্য ছেলেটাকে মেরেই ফেলা হয়েছে। এটা খুবই দুঃখজনক। ইসলাম কিন্তু কখনো মানুষ হত্যায় সায় দেয় না, বা ইসলাম কিন্তু বলেনি যে মানুষ হত্যা করতে, ঠিক আছে? এটা কোনো ধর্মেই নেই, আর আমাদের ধর্মে তো মোটেও নেই। তো ঠিক আছে, ভালো থাকেন। আমরা যে কোনো ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো, কোনো খারাপ সাপোর্ট দিব না, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।